প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমরা যেমনটি থাম্বনেলে দেখেছো, 2023 সালের যে পরীক্ষা জানুয়ারি 2025 সাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আহ, এই পরীক্ষায় স্ট্যাটিস্টিক্স এর কোরিলেশন অ্যানালাইসিস যে চ্যাপ্টারটি আছে সেখান থেকে মাত্র আহ, দুইটি অঙ্ক যদি তোমরা ভালোভাবে করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমরা এখান থেকে 10 মার্কের ম্যাথ কমন পাবে। সে আশা রেখে আমরা আজকের এই ম্যাথটি আলোচনা করছি। দেখো, কোরিলেশন আমাদের যে চ্যাপ্টারে, কোরিলেশন মানে দুটি জিনিসের মধ্যে সহসম্পর্ক। এই কোরিলেশন হচ্ছে আমাদের দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, আর একটা হচ্ছে স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন। তো এই অঙ্কটি হচ্ছে আমাদের কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন কিভাবে করতে হবে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। আমাদের বলছে দ্য সেলস অ্যান্ড এক্সপেন্স ডাটা আর গিভেন বিলো। ফার্ম দেওয়া আছে 10টি, সেলস এর পরিমাণ দেওয়া আছে, এক্সপেন্স এর পরিমাণ দেওয়া আছে, যেগুলো হচ্ছে লাখ অর্থাৎ লক্ষ আকারে দেওয়া আছে। আমাদের সেলস হচ্ছে 50 লক্ষ, আহ, অথবা আমরা 50, 50, 55 এভাবে আমরা বলতে পারবো। এক্সপেন্স দেওয়া আছে। আমাদের প্রশ্ন বলেছে ক্যালকুলেট কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট কোরিলেশন, অর্থাৎ কার্ল পিয়ারসনের সূত্র ব্যবহার করে কোরিলেশন নির্ণয় করো, সহসম্পর্ক নির্ণয় করো। বি নম্বরে বলেছে ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড এরর অফ দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। স্ট্যান্ডার্ড এরর পরিমিত যে কোনো ভুল আছে কিনা, কতটুকু আছে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। ডিটারমাইন দ্য প্রবাবল এরর, সম্ভাব্য কি ভুল থাকতে পারে, কতটুকু থাকতে পারে ভুল, সেটি আমাদের নির্ণয় করতে হবে। আমরা সলিউশনে যাই। প্রথমেই আমাদের কাজ হচ্ছে সেলস আর এক্সপেন্স। আমাদের প্রশ্নে সেলস থাকুক আর এক্সপেন্স থাকুক, যেটাই বা অন্য কোনো কিছু থাকতে পারে, প্রথমটাকে আমরা এক্স ধরবো আর দ্বিতীয়টাকে আমরা ওয়াই ধরবো। তাহলে সেলস প্রথমে আছে, এটাকে আমরা এক্স ধরবো, লেট সেলস ইকুয়াল এক্স এবং এক্সপেন্স হচ্ছে ওয়াই। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোরিলেশনের অঙ্কটি করার জন্য এই টেবিলটা আমাদের প্রয়োজন। সেলসকে আমরা এক্স ধরেছি, প্রশ্নে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখবো। এক্স এক্স স্কোয়ার হচ্ছে কি 50, যে 50 কে আমরা যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে 2500 হয়, এটা আমরা সবাই জানি। তাহলে সেলস বা এক্স যেগুলো দেওয়া আছে এগুলোর স্কোয়ার করলে আমরা এক্স স্কোয়ার পেয়ে যাব, সেটা হচ্ছে 2500। 2500 55কে স্কোয়ার করলে আমাদের 3025। আশা করি এগুলো বুঝতে পেরেছি। নেক্সট হচ্ছে আমাদের এক্সপেন্স, যেটা প্রশ্নে দেওয়া ছিল আমাদের এক্সপেন্স 11, 13, 14, 16 এগুলা। তো সেগুলো আমরা দেখে দেখেই এখানে লিখবো। আর হচ্ছে কি আমাদের ওয়াই স্কোয়ার প্রয়োজন হবে, ওয়াই এর উপর স্কোয়ার, অর্থাৎ 11কে স্কোয়ার করলে 121, 13কে স্কোয়ার করলে 129। এভাবে আমরা সবগুলাকে স্কোয়ার করব, তাহলে ওয়াই স্কোয়ার মানগুলো পেয়ে যাব। এক্স ওয়াই হচ্ছে এক্স এবং ওয়াই গুণ করতে হবে। সেলস হচ্ছে এক্স, এটার সাথে এক্সপেন্স ওয়াই, এটা আমরা দুইটা গুণ করব, অর্থাৎ 50 × 11, তাহলে হচ্ছে 550। এটি আমাদের রেজাল্ট আসবে। পরে হচ্ছে 50 × 13, 55 × 14, তাহলে আমাদের আসবে 770। এভাবে আমরা গুণ করে আমাদের মানগুলো পেয়ে যাব। আমাদের এরপরে কাজ হচ্ছে সবগুলো টোটাল বের করা, অর্থাৎ যোগফল বের করা। এক্স এর যে মানগুলো আছে 50, 50, 55, 60, 65, এগুলোকে আমরা যোগ করলে আমরা বলি সামিশন। সামিশন মানে হচ্ছে কি সমষ্টি। তাহলে আমরা কিসের সমষ্টি পাচ্ছি, এক্স এর সমষ্টি পাচ্ছি, সেটা হচ্ছে 580। এক্স স্কোয়ার গুলা যোগ করলে হচ্ছে আমরা পাচ্ছি সামিশন এক্স স্কোয়ার, মানে হচ্ছে এক্স স্কোয়ারের সমষ্টি 34,000। এক্সপেন্স অর্থাৎ ওয়াই এর সমষ্টি হচ্ছে, যেটা সামিশন ওয়াই সমান 140। ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার হচ্ছে আমাদের এটার সমষ্টি সামিশন ওয়াই স্কোয়ার 1982। আর হচ্ছে এক্স ওয়াই, যেটার সমষ্টি সবগুলা যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 8190। আমাদের অ্যাকচুয়ালি এই সামিশন এক্স, সামিশন এক্স স্কোয়ার, সামিশন ওয়াই স্কোয়ার এবং সামিশন এক্স ওয়াই, এই মানগুলো আমাদের প্রয়োজন হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রথম প্রশ্নটি ছিল কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন নির্ণয় করার জন্য আমাদেরকে প্রশ্ন বলেছিল। আমরা যদি দেখতে পাই, প্রশ্নটা এ নম্বরে বলেছিল ক্যালকুলেট, নির্ণয় করো কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট কোরিলেশন। তাহলে আমরা চার্ট দেখলাম, চার্টের পরে হচ্ছে ক্যালকুলেশন কথাটি আমাদের লিখতে হবে।
তো ক্যালকুলেশন কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। কার্ল পিয়ারসন আসলে একজন ব্যক্তির নাম, উনি এই সূত্রটি আবিষ্কার করেছেন, সেই সূত্র অনুযায়ী অঙ্ক করি, এই জন্য আমরা এটাকে বলি কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট কোরিলেশন। তো কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট কোরিলেশনের শর্টকাট মেথডের যে ফর্মুলা, সেটা দিয়ে অঙ্ক মূলত আমরা করতে পারি, যেটাকে আমরা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করব। সূত্র হচ্ছে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই ডিভাইড বাই এন হোল ডিভাইডেড বাই রুট ওভার সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইড বাই এন ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এখন সবগুলোর মান কিন্তু আমরা টেবিল থেকে নিয়ে আসব। টেবিলের এই যে সমষ্টি, সেগুলো আমরা মানগুলো ইনপুট করব, ক্যালকুলেশন করব সঠিকভাবে, তাহলে আমাদের মান চলে আসছে দেখো 0.79। কোরিলেশন সাধারণত আমাদের 100% অথবা 1 দ্বারা প্রকাশ করতে হয়। তো 100% বা 1 হলেই আমরা এটাকে বুঝি পারফেক্ট কোরিলেশন। আর আমাদের যদি 0.79 আমরা এটাকে ভাগ করি, আমাদের কোরিলেশনকে ব্যাখ্যা করার জন্য ডিগ্রিটাকে যদি আমাদের বলি আহ, যে হচ্ছে 0 যদি উত্তর হতো, তাহলে আমরা বলতাম যে সেলস এবং এক্সপেন্সের মধ্যে কোনো কোরিলেশন নাই, দেয়ার ইজ নো কোরিলেশন। যদি 1 হতো তাহলে বলতাম পারফেক্ট কোরিলেশন। আর আমরা বলি 0 থেকে 0.49, এটাকে আমরা বলি লোয়ার ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন। আর যদি 0.5 থেকে শুরু করে 0.879 পর্যন্ত হয়, তাহলে এটাকে আমরা বলি মডারেট ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন, মানে মধ্যমাত্রার। আর 0.8 থেকে শুরু করে 0.98 হলে আমরা বলি, বা 99 হলে আমরা বলি হায়ার ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন, আর 1 হলে আমরা বলি পারফেক্ট কোরিলেশন। আমাদের যেহেতু এখানে এসেছে 0.79, সো আমরা এখানে লিখবো দেয়ার ইজ এ মডারেট ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন বিটুইন সেলস অ্যান্ড এক্সপেন্স। সেলস এবং এক্সপেন্সের মধ্যে আমাদের মডারেট ডিগ্রি মানে মধ্যমাত্রার একটা কোরিলেশন বা সম্পর্ক বিদ্যমান রয়েছে। তো শিক্ষার্থীরা, আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। নেক্সট আমাদের বি নাম্বার কোশ্চেনটি ছিল ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড এরর, পরিমিত ভুল কি হতে পারে সেটা। আমরা এখানে খুবই সহজ, এখানে জাস্ট স্ট্যান্ডার্ড এররের সূত্র হচ্ছে 1 - r² ডিভাইড বাই রুট ওভার এন। তো 1 - r এর মান আমরা একটু আগে বের করেছি 0.79, তাকে হোল স্কয়ার করবো। আর এন এর মানটা আমরা কোথা থেকে পেলাম, আমাদের এখানেও একটা কোশ্চেন হতে পারে। এন এর মান হচ্ছে, আমাদের আসলে এখানে সংখ্যাগুলো কতগুলা সংখ্যা আছে গুণে দেখবা, 10টি সংখ্যা আছে। তো এই জন্য আমরা বলছি এন এর মান হচ্ছে 10। তাহলে আমাদের এন এর মান 10, এখন ক্যালকুলেশন করলে আসছে 0.12, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। সি নাম্বার আমাদের বলেছিল প্রবাবিল এরর বের করার জন্য। তো প্রবাবিল এররের সূত্র হচ্ছে 0.6745, এটা কিন্তু ফর্মুলার ইন্টু 1 - r² বাই রুট ওভার এন। তাহলে 0.6745 ইন্টু 1 - r এর মান আমরা আগেই পেয়েছি 0.79 হোল স্কোয়ার, আর এন এর মান হচ্ছে 10। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আসে 0.08094। এটি ছিল আমাদের প্রথম অঙ্কটির সম্পূর্ণ সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2 নম্বর কোশ্চেন আমরা চলে যাচ্ছি। 2 নম্বর কোশ্চেনটি আমাদের হচ্ছে আহ, এটা হচ্ছে স্পেয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন। তো এখানে বলা হচ্ছে কি 10 competitors in a beauty contest are ranked by 3 judges in the following order। অর্থাৎ হচ্ছে একটা সুন্দরী প্রতিযোগিতায় 10 জন প্রতিযোগী আছে, এখান থেকে ইউজ দ্য র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট টু ডিটারমাইন হুইচ পেয়ার অফ জাজ হ্যাজ দ্য নিয়ারেস্ট অ্যাপ্রোচ টু কমন টেস্ট ইন বিউটি। এবং যে প্রতিযোগিতা হয়েছে সেখানে 3 জন জাজ জাজ ছিলেন। 3 জন জাজ তাদের র্যাঙ্কিং করেছে যে আহ, কাদের কারটা মানে প্রতিযোগিতা ভালো হয়েছে, 1 থেকে শুরু করে 10 পর্যন্ত তারা র্যাঙ্কিং করেছে। তো এই র্যাঙ্কিং এর উপর ভিত্তি করে আমাদেরকে কি বলেছে, ইউজ দ্য র্যাঙ্ক কোরিলেশন coefficient to determine which pair মানে কি জোড়া of judge has the nearest approach to common taste in beauty। অর্থাৎ এই যে সুন্দরী প্রতিযোগিতা হয়েছে, সেখানে কোন জোড়া জজ তারা কাছাকাছি র্যাঙ্কটা করেছে, কাছাকাছি র্যাঙ্কিংটা করেছে। অর্থাৎ 3 জন জজ, পেয়ার মানে কি জোড়া, তাহলে আমাদের জোড়ায় জোড়ায় অঙ্কটা করতে হবে। তো জোড়ায় জোড়ায় যদি অঙ্ক করি, আমরা ছোটবেলায় পড়েছি এ বি সি তিনটা, যদি এ বি সি হয় 3টি, তাহলে আমাদের এ বি বি সি একটি হয়, আর একটা হচ্ছে
এসি একটি হয়। ঠিক একইভাবে আমরা ফার্স্ট জাজ অ্যান্ড সেকেন্ড জাজের মধ্যে একটা কোরিলেশন করব, সেকেন্ড জাজ এবং থার্ড জাজের মধ্যে আরেকটা কোরিলেশন করব, আর ফার্স্ট জাজ এন্ড থার্ড জাজের মধ্যে আরেকটা কোরিলেশন করব। তিনটি কোরিলেশন আমরা নির্ণয় করব, তারপরে আমরা একটা কমেন্টে আসতে পারবো যে আসলে কারা বেশি, কোন জোড়া জজ, কোন দুইজন জজ তারা কাছাকাছি আনসারটা দিয়েছে বা র্যাঙ্কিংটা করেছে। তো যদি আমরা উত্তরটা পেতে চাই তাহলে একটি টেবিল রাখতে হবে। টেবিলের নাম হচ্ছে টেবিল ফর ক্যালকুলেশন অফ স্পেয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন। খেয়াল রাখতে হবে র্যাঙ্ক শব্দটি বলা থাকলেই বুঝতে হবে এটা স্পেয়ারম্যানের সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। আর যদি র্যাঙ্ক কথাটি বলা না থাকে তাহলে কার্ল পিয়ারসনের সূত্র দিয়ে অঙ্কটি করতে হবে। তো আমরা দেখি এখানে যেহেতু র্যাঙ্ক কথা বলা আছে, স্পেয়ারম্যানের সূত্র দিয়ে অঙ্কটি করতে হবে। ফার্স্ট জাজ উনি যে র্যাঙ্কিংটা করেছে সেটাকে আমরা R1 বলবো, সেকেন্ড জাজ উনি যে র্যাঙ্কিংটা দিয়েছেন সেটাকে R2 বলবো, থার্ড জাজ উনি যে র্যাঙ্কিংটা দিয়েছে ওনারটাকে আমরা R3 বলবো। যেগুলা প্রশ্নে আমাদের দেওয়াই ছিল, আমরা দেখে দেখে শুধু কি করব, এখানে মানগুলা লিখবো। এরপরে আমার সূত্রের মধ্যে ডি স্কোয়ার লাগবে, D1, যেহেতু ডি স্কোয়ার লাগবে আর এখানে যদি তিনজন জাজ, তিনটি জোড়ায় জোড়ায় অঙ্ক করতে হবে, সেজন্য D1 D2 D3 স্কোয়ার দিয়ে আমরা অঙ্কগুলো প্রকাশ করেছি। তাহলে D1 স্কোয়ার সমান আমাদের সূত্রটি হচ্ছে R1 - R2, মানে র্যাঙ্ক 1 মাইনাস র্যাঙ্ক 2, তার উপর একটা হোল স্কোয়ার হবে। আমরা প্রথমটি দেখিয়ে দিয়েছি কিভাবে, যে R1 এর মান ছিল ধরো 1, R2 এর মান হচ্ছে 3, তাহলে 1 - 3 এর উপর সূত্রের স্কোয়ার। তাহলে 1 থেকে -3 যদি আমরা 1 থেকে 3 মাইনাস করি তাহলে আসে -2, -2 কে স্কোয়ার করলে +4 হয়, অর্থাৎ 4 হয়। ঠিক একইভাবে 6 - 5, তাহলে উত্তর হয় 1, তাকে স্কোয়ার করলে উত্তর হবে 1। 5 - 8 উত্তর হবে 3, তাকে স্কোয়ার করলে হবে হচ্ছে 9। এভাবে আমরা সবগুলা নির্ণয় করে ফেলবো। ঠিক একইভাবে D2 যখন বের করব, D²2 যখন বের করব, তখন আমাদের ফর্মুলা হচ্ছে র্যাঙ্ক 2 থেকে র্যাঙ্ক 3 মাইনাস করব এবং তাকে হোল স্কোয়ার করব। তাহলে র্যাঙ্ক 2 হচ্ছে 3, 6 হচ্ছে আমাদের র্যাঙ্ক 3, তাহলে 3 - 6 হোল স্কোয়ার করলে 9 হয়। ঠিক একইভাবে সবগুলো আমরা ক্যালকুলেশন করব। আর এরপর হচ্ছে আমাদের D²3 লাগবে। এটা সূত্র হচ্ছে র্যাঙ্ক 1 মাইনাস র্যাঙ্ক 3। র্যাঙ্ক 1 হচ্ছে 1 আর র্যাঙ্ক 3 হচ্ছে 6, মাইনাস করলে 5, 5 টি স্কোয়ার করলে আমাদের 25 হয়। তাহলে আমরা আহ, এখানে দেখতে পাচ্ছি 1 - 6, তার মানে হচ্ছে -5 হয়, -5 টি স্কোয়ার করলে আমাদের 25 হয়। তো এখন আমাদের কাজ হচ্ছে কি D1 স্কোয়ার, D2 স্কোয়ার, D3 স্কোয়ার গুলোকে যোগ করা, তাহলে সামিশন মানে সমষ্টি যোগ করব আমরা। তাহলে দেখতে পাচ্ছি D1 স্কোয়ার হচ্ছে আমাদের 200, D2 স্কোয়ার হচ্ছে 214 আর D3 স্কোয়ার হচ্ছে 16। এখন আমাদের কাজ হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করা এবং মানগুলো ইনপুট করা। তো প্রথমে আমরা যদি দেখে নিই যে স্পেয়ারম্যান যে সূত্রটি দিয়েছেন, উনি দিয়েছেন র্যাঙ্ক ইকুয়াল 1 - 6 * Σ(d²/n³ - n), এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে 1 তো ফর্মুলার মধ্যেই আছে। আমরা প্রথমটা করব হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড জাজ, যে ডি স্কোয়ার হচ্ছে আমাদের, D² 1 এর মান হচ্ছে 200, আমরা 200 ফার্স্ট এন্ড সেকেন্ড জাজ যখন নির্ণয় করব তাহলে D² এর মান আমরা 200 লিখবো। এন এর মান হচ্ছে 10, মানে হচ্ছে আমাদের কম্পিটিটর ছিল 10 জন। আর এরপরে ক্যালকুলেশন করলে আমাদের আসে -0.2121, নেগেটিভ এসেছে। নেক্সট হচ্ছে আমাদের সেকেন্ড জাজ এন্ড থার্ড জাজের মধ্যে অঙ্কটি করতে হবে। তো সেকেন্ড জাজ এবং থার্ড জাজের যে D² মান সেটি আমরা টেবিল থেকে দেখতে পাই হচ্ছে 114। আমরা সূত্রে যদি 114 মানগুলা ইনপুট করি, দেখো 6 × 214, এবং এন এর মান আমরা দেখেছি 10, তাহলে ক্যালকুলেশন করলে -0.2970 আসে। ঠিক একইভাবে আমরা ফার্স্ট অ্যান্ড থার্ড জাজের মধ্যে যদি কোরিলেশন নির্ণয় করতে চাই, যেটা D² মান হচ্ছে ছিল আহ, দেখো Σ(d3² সমান হচ্ছে 60), তাহলে 60 আমরা মানটা বসাবো এবং ক্যালকুলেট করব, তাহলে আসে 0.6364। খেয়াল করো ফার্স্ট জোড়া জাজ অর্থাৎ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জাজের মান, তারা যে র্যাঙ্ক করেছে সেটার মান এসেছে -0.2121, নেগেটিভ। সেকেন্ড অ্যান্ড থার্ড জাজ যেটা
নির্ণয় করে দিয়ে র্যাঙ্ক দিয়েছেন, তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে -0.2970। আর ফার্স্ট অ্যান্ড থার্ড যে সম্পর্কটি দিয়েছে, যে করলে র্যাঙ্ক দিয়েছেন, তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে পজিটিভ 0.6364। আমাদের পজিটিভ মানটি গ্রহণযোগ্য এবং সব থেকে যেটির মান ওয়ানের কাছাকাছি বা ওয়ান, সেটি হচ্ছে আমাদের জন্য নিয়ারেস্ট অ্যাপ্রোচ এবং সেটি ভালো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি পজিটিভ, সো আমাদের 0.6364 হচ্ছে। প্রশ্নে যেটা বলেছিল যে কোন জোড়া জজ তারা নিয়ারেস্ট অ্যাপ্রোচ কাছাকাছি র্যাঙ্কিং করেছে, আমরা তাহলে বলতে পারি ফার্স্ট অ্যান্ড থার্ড জাজ হ্যাজ দ্য নিয়ারেস্ট অ্যাপ্রোচ টু কমন টেস্ট ইন বিউটি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই যে দুইটি অঙ্ক তোমরা যদি ভালোভাবে করো, তাহলে এই দুইটি অঙ্ক থেকে যে পরীক্ষায় একটি ম্যাথ তোমরা কমন পাবে ইনশাল্লাহ, এবং 10 মার্ক পেয়ে যাবে। সো মিস করা যাবে না, খুব ভালোভাবে অঙ্ক করবে। আরেকটি বিষয় এখানে বলি, যদি কোশ্চেন মডিফাই করে তাহলে সেটা আমরা সবাই বুঝি। সেলস এর জায়গায় অন্য কিছু লিখতে পারে, এক্সপেন্সের জায়গায় অন্য কিছু লিখতে পারে, সংখ্যাগুলো চেঞ্জ করতে পারে। আর একটা বিষয় এখানে আছে, এই 2 নাম্বার অঙ্কটা থেকে একটু মডিফাই এমন হতে পারে, র্যাঙ্ক 3টা দেওয়া দিয়ে অঙ্ক করেছি, 2টা দিয়ে আসতে পারে, ফার্স্ট জাজ সেকেন্ড জাজ, অথবা অন্য যে কোনো কিছু বলে আমাদের 2টা ডাটা যদি দেয়, তাহলে একটু কিভাবে অঙ্ক করতে হবে আমি জাস্ট একটু বলতে চাই। সেটা হচ্ছে, দেখো, ফার্স্ট জাজ সেকেন্ড জাজ এভাবে দুইটি আমাদের হচ্ছে, এখানে 2টি কলাম হবে, থার্ড জাজের এই কলামটি হবে না, আর হচ্ছে আমাদের D1² যেভাবে করেছি এভাবে আমাদের 3টি কলাম হবে। তাহলে ফার্স্ট, র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2 আর D1²। এটা যদি হয় তাহলে আমাদের শুধুমাত্র এই 3টি কলাম আঁকতে হবে এবং র্যাঙ্ক একটি নির্ণয় করলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যদি প্রশ্ন মডিফাইও করে তাহলে তোমরা পারবে। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমাদের জন্য শুভকামনা। আমরা খুব দ্রুতই আরেকটি ভিডিও নিয়ে আসব। যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আছো তাদের জন্য আমাদের আরেকটি চ্যাপ্টারের, বেশি না হয়তো সর্বোচ্চ 2টা অঙ্ক দিব, সেখান থেকেও তোমরা আরো 10 মার্কস কমন পাবে। তো তোমাদের তোমাদের জন্য শুভকামনা জানি আজকের ক্লাসে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।